না। মাননীয় ডেপুটি স্পিকার স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে মাননীয় রাজ্যপালের ভাষণের উপর আলোচনা সুযোগ দেওয়ার জন্য। প্রথমে সবাইকে বিশিকাটালের খাকাহাম তাই খুলুম্মা। মাননীয় ডেপুটি স্পিকার স্যার, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং ঘরে ঘরে সুশাসন, এই স্লোগানটি শুনতে আমার খুব ভালো লাগে। কিন্তু 92 প্যারা মাননীয় রাজ্যপালের ভাষণে এই সুশাসন এখন কি বাদ পড়েছে তা আমি একটু পরে আলোচনা করব। তার আগে গত আমাদের বিরোধী দলনেতা যে ভাষণটা দিয়েছেন এবং যে সংশোধনীতে এনেছেন সেটাকে সমর্থন করে আমি বলতে চাই, তার আগে একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় আমি আলোচনা করব। তা হচ্ছে গত 7ই জানুয়ারি এই প্রতিবাদী কলমে মাননীয় পাতালকৈনা জমাতিয়া চেয়ারপারসন মিনিস্টার অফ স্টেট, তারপরে এখানে অশোক স্তম্ভ লাগে উনি একটা চিঠি লিখেছেন। তারপরে এই যে উনি পেট ব্যবহার করেন, অশোক স্তম্ভ পেট ব্যবহার করছেন, উনি কোনো নির্বাচিত সদস্য না, উনি কোনো নির্বাচিত সদস্য না। ওনার গাড়ি মাঝখানে ন্যাশনাল ফ্ল্যাগ লাগানো হয়েছে। ওএসডি, একজন ওএসডি উনি নিয়োগ করেছেন, উনি হচ্ছেন ক্যাপ্টেন জিএস রাথে। তারপরে আমি আপনাকে বলছি, এটা তো আপনারই শিক্ষক, আপনি তো ওনার অ্যাডভাইজার। তারপর ওনার টিআরপিসিতে মাননীয় ডেপুটি স্পিকার স্যার, ওনার যে টিআরপিসিতে বেতন দিতে পারছে না, সেখানে আন্দোলন চলছে, বেতন দিতে হবে। আর উনি ইংরাজি নববর্ষে সেই অম্পিতে গিয়ে খুব ড্যান্স দিয়েছে, খুব ডিস্কো ড্যান্স দিয়েছে সেখানে। আর ওইদিকে ওনার অফিসে কর্মচারীরা বেতন না পেয়ে আন্দোলন করছে। আমি আপনার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই যে একজন টিআরপিসি চেয়ারম্যান এবং যিনি নির্বাচিত বিধানসভার সদস্য না, তিনি অশোক স্তম্ভ লাগিয়ে তিনি পেট করতে পারেন কিনা, বিষয়টা আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে জানতে চাই। মাননীয় ডেপুটি স্পিকার স্যার, ভিলেজ কমিটি নির্বাচন সম্পর্কে একটি শব্দও উল্লেখ না থাকায় মাননীয় রাজ্যপালের ভাষণটা আমি খুবই মর্মাহত হয়েছি। কারণ প্রায় 3 বছর যাবৎ এডিসি এলাকায় 587 ভিলেজ কমিটিতে কোনো নির্বাচিত প্রতিনিধি নেই, যার ফলে প্রতিটি ভিলেজ কমিটিতে বেনিফিশিয়ারি সিলেকশন, রেগার কাজকর্ম বন্টন, প্রশাসনের নানা জিনিসপত্র বিলি নিয়ে লাগাতার ঝামেলা লেগে আছে। কোথাও কোথাও সংঘর্ষ হচ্ছে, ভিলেজ কমিটি অফিস ক্ষুব্ধ জনগণ তালা দিয়ে আন্দোলন করছে। এমন গুরুত্বপূর্ণ বিষয় মাননীয় রাজ্যপালের ভাষণে কোথাও একটি শব্দও উল্লেখ করলেন না তিনি, বরং তিনি যেটা গণতন্ত্র যে ব্যবস্থা সেটাকে কার্যকরী করার জন্য কোনো পদক্ষেপ না নিয়ে বরং নীরবে তিনি অগণতান্ত্রিক ব্যবস্থাকেই সমর্থন করে গেলেন ওনার ভাষণে। তাই মাননীয় রাজ্যপালের ভাষণকে কোনোভাবেই সমর্থন করতে পারছি না মাননীয় ডেপুটি স্পিকার স্যার। স্যার, তৃতীয় এডিসি এলাকার উন্নয়নকে আরও দ্রুত এবং ত্বরান্বিত করতে এডিসি কাউন্সিল অধিবেশনে বিভিন্ন সময় 28টি বিল পাস করে মাননীয় রাজ্যপাল এবং রাজ্য সরকারের অনুমোদনের জন্য পাঠানো হয়েছিল। এমন কিছু গুরুত্বপূর্ণ বিল রয়েছে গত 9-10 বছর বেশি হয়ে গেছে সেই বিলগুলি অনুমোদন পায়নি। বিষয়টি মাননীয় রাজ্যপাল তার ভাষণে একটি কথা উল্লেখ করেননি।
বরং তিনি কৌশলে এড়িয়ে গেছেন, যদি সবকা সাথ সবকা বিকাশ এবং বিশ্বাস হলে কেন 9-10 বছর বিলগুলি ফেলে রাখা হয়েছে তা এডিসি এলাকার জনগণের প্রশ্ন। আমার আরও অবাক লাগছে যে বর্তমান জোট সরকারের অনেক জনজাতি মন্ত্রী এমএলএরাও এ বিষয়ে আজ পর্যন্ত একটি শব্দও উচ্চারণ করেননি। তাই মাননীয় রাজ্যপালের ভাষণ না বলে একে এডিসি এলাকার উন্নয়ন বিরোধী রাজ্য সরকারের ভাষণ বলেই যুক্তিযুক্ত হবে বলে আমি মনে করি। স্যার, আমি এখানে একটা আপনাকে বলছি, কেননা আমার কাছে একটা আছে, তথ্য আছে। আমাদের ট্রেজারি বেঞ্চে মাননীয় বিধায়ক রামপদ জমাতিয়া উনি একটা প্রশ্ন জমা দিয়েছিলেন, রাজ্যের কতগুলি জনজাতি সম্প্রদায় কাস্টমারি ল দ্বারা সরকারি স্বীকৃতি লাভ করেছে এবং কতগুলি বাকি রয়েছে। উত্তর, রাজ্যে বর্তমান জমাতিয়া সম্প্রদায় কাস্টমারি ল আইনি স্বীকৃতি লাভ করেছে এবং এখন পর্যন্ত 16টি সম্প্রদায় কাস্টমারি ল আইনি স্বীকৃতি পাওয়া বাকি রয়েছে, যেমন ত্রিপুরা, রিয়াং, লুসাই, চাকমা, কলই, উচই, রাংখল, চুরাই, গারু, ত্রিপুরী, কাইপেং, মলসম, নোয়াতিয়া, রুপিনী, মগ, মোরাসিং। এগুলি বিল স্যার এডিসি অধিবেশনে পাস করে রাজ্য সরকারকে পাঠানো হয়েছিল, এগুলি এখনো অনুমোদন পায়নি। সুতরাং আমাদের বিধায়ক রামপদবাবু উনি মাঝে মাঝে খুব করেন, এই বিষয়ে আপনি এটা না করে একটু খোঁজখবর নেন। মাননীয় ডেপুটি স্পিকার স্যার, 3 দিকে বাংলাদেশ ঘেরা ত্রিপুরা রাজ্যের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বেআইনি অনুপ্রবেশ অথবা ইলিগ্যাল মাইগ্রেন্ট। মাননীয় ডেপুটি স্পিকার স্যার, আপনি জানেন 1949 সনে ত্রিপুরা ভারত যুক্তরাজ্যে যোগদানের পর থেকে এই রাজ্যে লক্ষ লক্ষ বিদেশি নাগরিক তৎকালীন পূর্ব পাকিস্তান অধুনা বাংলাদেশ থেকে ত্রিপুরায় বেনিভাবে অনুপ্রবেশের ফলে সংখ্যাগরিষ্ঠ ভূমিপুত্র ত্রিপুরা সারা চরম সংখ্যালঘু হয়ে গেছে। কিন্তু আজ এই বেআইনি অনুপ্রবেশ বন্ধ হচ্ছে না রাজ্য প্রশাসনের দুর্বলতার কারণে অথবা রাজনৈতিক স্বার্থের কারণে। প্রায় প্রতিদিন স্থানীয় দৈনিক পত্রপত্রিকা খুলে দেখা যায় বেআইনি অনুপ্রবেশকারী গ্রেপ্তার হওয়ার খবর। যারা গ্রেপ্তার হয়েছে তাদের খবরই শুধু বাহির হচ্ছে, কিন্তু এর বাহিরে প্রতিদিন আর কত বিদেশি নাগরিক বেআইনিভাবে অনুপ্রবেশ করছে তার কোনো খবর আমাদের জানা নেই। এই গুরুত্বপূর্ণ বিষয়টিও মাননীয় রাজ্যপালের ভাষণে কোথাও উল্লেখ নেই। মাননীয় ডেপুটি স্পিকার স্যার, অপরদিকে সীমান্তে কাঁটাতারে বেড়া দেওয়ার কাজ এখনও সম্পূর্ণ হয়নি। মোবাইল টাস্ক ফোর্স MTF থাকার পরেও সীমান্তবর্তী এলাকায় রাস্তার চেকপোস্ট বসিয়ে অনুপ্রবেশকারীদের চেক করার কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আমার অনুরোধ হলো এই গুরুত্বপূর্ণ ইস্যুটি রাজনৈতিক স্বার্থ বিবেচনা না করে দেশের নিরাপত্তার প্রশ্নে অবিলম্বে বেআইনি অনুপ্রবেশ বন্ধ করতে হবে এবং NRC চালু করে প্রকৃত ভারতীয়দের জাতীয় অস্তিত্ব রক্ষার জন্য যথাযথ ব্যবস্থা করতে হবে। সর্বশেষ পত্রিকা আমার কাছে 50টার মতন আমি নিয়ে আছি, এই ট্যাবলেটে আছে, এটা বিধানসভা থেকে দেওয়া হয়েছে, এখানে 50টার উপর আমি পেপার কাটিং করে রেখেছি। সর্বশেষ 3 জানুয়ারি কৈলাসহরে 3 জন রোহিঙ্গা বেআইনিভাবে অনুপ্রবেশের খবর হরিয়াক পত্রিকায় বাহির হয়েছে, তার কাটা কেটে। মাননীয় ডেপুটি স্পিকার স্যার, শিক্ষা হচ্ছে জীবনের আলো। শিক্ষা না থাকলে আমরা অন্ধকারের জীবনযাপনের সমান বলে মনে করি। তাই 2018 সনে বিধানসভা নির্বাচন আগে বর্তমান বিজেপি এবং আইপিএফ জোট সরকারের নেতা নেত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রী সহ দলের পর্যবেক্ষকরা প্রতিশ্রুতি দিয়েছিল, যদি বিজেপি আইপিএফটি জোট সরকার ক্ষমতায় আসে তাহলে প্রতিটি বিধানসভা কেন্দ্রে একটি করে ডিগ্রি কলেজ স্থাপন করা হবে বলে। কিন্তু 5 বছর পেরিয়ে 6 বছর পূর্ণ হতে মাত্র 2টি মাস বাকি রয়েছে। এডিসি এলাকা অথবা ST রিজার্ভ বিধানসভা কেন্দ্রে একটিও কোনো ডিগ্রি কলেজ হয়নি। আমার 24 রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রে 6টি দ্বাদশ শ্রেণীর বিদ্যালয় রয়েছে। ক্লাস 12 পাস করার পর ওই 6টি স্কুলের ছাত্রছাত্রীরা ডিগ্রি পড়ার জন্য হয় খোয়াইতে যেতে হয় নতুবা আগরতলায় আসতে হয়। তাছাড়া ভর্তি নিয়ে নানা সমস্যা, গরিব ছাত্রছাত্রীরা ঘর ভাড়া করে পড়াশোনা করা খুবই কষ্ট হচ্ছে। তাই আমার দাবি রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রে একটি ডিগ্রি কলেজ করার বিষয়টি মাননীয় মুখ্যমন্ত্রী গুরুত্ব সহকারে বিবেচনার জন্য অনুরোধ রইল।
মাননীয় ডেপুটি স্পিকার স্যার, আপনি প্রতিদিন দৈনিক পত্রপত্রিকায় নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে মাঝে মাঝে বিভিন্ন এসডিএম অফিস থেকে ভুয়া কাগজপত্র জোগাড় করে দালালের মাধ্যমে বেআইনি অনুপ্রবেশকারী বিদেশি বাংলাদেশিরা আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড এবং পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট অথবা পিআরটিসি বাহির করে নেওয়ার খবর। শুধু পত্রিকার খবর বাহির হলেই আমরা কিছুটা জানতে পারি কি হচ্ছে এসডিএম অফিসগুলিতে। এর বাহিরে দৈনন্দিন আর কত ভুয়া কাগজপত্র জোগাড় করে দালালের মাধ্যমে কাগজপত্র করে নিচ্ছে তার কোনো হিসাব নেই। এসডিএম অফিসের কিছু সরকারি কর্মচারীর সহযোগিতায় তা হচ্ছে বলে জনগণের অভিযোগ পত্রপত্রিকায় লেখা হচ্ছে। এই গুরুত্বপূর্ণ বিষয়টিও মাননীয় রাজ্যপালের ভাষণে কোনো উল্লেখ নেই। মাননীয় স্পিকার স্যার, আমার অনুরোধ হলো মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট বিষয়টি গুরুত্ব হিসেবে বিবেচনা করে যথাযথ ব্যবস্থা নেওয়া, কারণ এর সঙ্গে দেশের নিরাপত্তা এবং জনগণের ভাগ্য নির্ধারণের ক্ষেত্রে রাজনৈতিক এবং সামাজিক সমস্যা বাড়াতে পারে। শুধু তাই নয়, মাননীয় স্পিকার স্যার, এই ভুয়া কাগজপত্র করে বিদেশে যাওয়ার জন্য ইন্ডিয়ান পাসপোর্ট করে নিচ্ছে বলেও খবর রয়েছে। মাননীয় ডেপুটি স্পিকার স্যার, আগরতলা শহরের দূরদূরান্ত গ্রাম পাহাড় থেকে বহু জনজাতি বেকার যুবক এবং মা বোনরা শাকসবজি বিক্রির জন্য আসে, কিন্তু তাদের জন্য স্থায়ী কোনো মার্কেট সেট নেই অথবা জায়গা নেই, তাই রাস্তার পাশে বসেই তাদেরকে শাকসবজি বিক্রি করতে হচ্ছে। আগরতলা শহরে জনজাতি শাকসবজি বিক্রেতাদের এই সমস্যার কথা মাননীয় রাজ্যপাল তার ভাষণে উল্লেখ করেনি। মাননীয় স্পিকার স্যার, আমার দাবি হচ্ছে আগরতলা শহরে অন্তত কয়েকটি স্থানে জনজাতি বেকার যুবক এবং মা বোনদের শাকসবজি বিক্রির জন্য স্থায়ী ওপেন মার্কেট সেট করে দেওয়া হোক। বিশেষ করে লেক চমুনি, বনমালীপুর, অভয়নগর বাজার, নন্দননগর, অরুন্ধতী নগরের মিশন কম্পাউন্ড এলাকায় যদি শাকসবজি বিক্রির জন্য ওপেন মার্কেট সেট করে দেওয়া হয়, তাহলে জনজাতি বেকার যুবক এবং মা বোনদের শাকসবজি বিক্রির জন্য একটি স্থায়ী ঠিকানা হবে। বিষয়টি যেহেতু মাননীয় রাজ্যপালের ভাষণে উল্লেখ নেই, তাই রাজ্য সরকারকে গুরুত্ব সহকারে বিবেচনা করে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ রইল। মাননীয় ডেপুটি স্পিকার স্যার, আপনি জানেন 1988 সনে এবং 1993 সনে টিএনবি এবং এটিটিএফের সঙ্গে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের দুটি শান্তি চুক্তি হয়েছে। টিএনবি চুক্তি আজ প্রায় 36 বছর হয়ে গেছে, অপরদিকে রাজ্য সরকারের সঙ্গে এটিটিএফের শান্তি চুক্তি 31 বছর হয়েছে। দুঃখের কথা হলো এই দুইটি শান্তি চুক্তির অধিকাংশ শর্ত এখনও পূরণ করা হয়নি অথবা রূপায়ণ করা হয়নি। মাননীয় স্পিকার স্যার, বিষয়টি গুরুত্বপূর্ণ হলেও মাননীয় রাজ্যপালের ভাষণে কোথাও স্থান পায়নি একটি শব্দ। স্যার, 1988 সনে টিএনবি চুক্তির শর্ত হিসেবে দলাই জেলার শিকারিবাড়িতে একটি রেডিও স্টেশন করার কথা রয়েছে, কাজও হয়েছে, কিন্তু 60% কাজ করে আর হচ্ছে না, ফলে শান্তি চুক্তির শর্ত আশু পূরণ করা হয়নি অথবা অধরাই রয়ে গেল। তেমনি উপজাতিদের বেআইনি হস্তান্তর জমি ফেরত দেওয়ার কথা টিএনবি চুক্তিতে রয়েছে, সে কাজ আজও 50% পর্যন্ত হয়নি। মাননীয় ডেপুটি স্পিকার স্যার, তারপরে 1993 সনে এটিটিএফের সঙ্গে রাজ্য সরকারের শান্তি চুক্তির শর্ত হিসেবে 2B-তে লেখা আছে অ্যাকশন টু বি টেকেন এগেনস্ট ফরেন ন্যাশনাল। আমি চুক্তির কপিও এখানে নিয়ে এসেছি, যদি প্রয়োজন হয় আমি করতে পারবো। এখানে দুইটি চুক্তি কপি আমি নিয়ে এসেছি স্যার, এখানে আমার কাছে দুইটি চুক্তি কপি আছে। মাননীয় স্পিকার স্যার, কিন্তু আজ পর্যন্ত শান্তি চুক্তির এই শর্ত পূরণের জন্য রাজ্য সরকার কোনো পদক্ষেপ নিয়েছে বলে চোখে পড়ছে না। তেমনি শান্তি চুক্তির 2E-তে উল্লেখ রয়েছে ইন্ট্রোডাকশন অফ ইনার লাইন পারমিট। এই শর্ত পূরণ করার জন্য রাজ্য সরকার কেন্দ্র সরকারের নিকট কোনো প্রপোজাল পাঠিয়েছে কিনা তাও আমরা জানি না। এইভাবে আরও অনেক গুরুত্বপূর্ণ শর্তগুলি এখনও পূরণ করা হয়নি। মাননীয় স্পিকার স্যার, আমার দাবি হচ্ছে যেহেতু সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার দীর্ঘ আলোচনার মাধ্যমে শান্তি চুক্তি স্বাক্ষর করেছে এবং শর্তগুলি পূরণ করার জন্য লিখিত প্রতিশ্রুতি দিয়েছে, তাই আমার অনুরোধ হচ্ছে অবিলম্বে এই শান্তি চুক্তির শর্তগুলি পূরণ করা হোক। শুধু তাই নয়,
আসাম চুক্তি নয়, ত্রিপুরাতেও এনআরসি চালু করে অবিলম্বে শান্তি চুক্তির শর্ত হিসেবে বেআইনি অনুপ্রবেশকারী বিদেশি নাগরিকদের শনাক্ত করার কাজ শুরু করা হোক। মাননীয় স্পিকার স্যার। শেষ করেন মাননীয় সদস্য। স্যার অনেক কথা স্যার, আপনি 30 মিনিট 40 মিনিট দেন, আমাকে আর 5 মিনিট দেন স্যার। শেষ করেন, 5 মিনিট না 2 মিনিটে শেষ করেন। 2 মিনিটে। স্যার, রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রে রামদয়াল ভিলেজ কমিটির অধীন গঙ্গারাই তৃষা রয়েছে। সারা বছর এই নদীতে জল থাকে। এলাকার মানুষের দাবি হচ্ছে একটি সুইচ গেট করে নদীর জল আটকে শত শত কৃষি জমিতে ধান চাষ করা। বিষয়টি আমি দিশা মিটিং এবং প্রায় প্রতিটি ডিস্ট্রিক্ট মিটিংয়ে তুলেছি, কাজের কাজ কিছু হয়নি। এলাকাবাসীর তরফ থেকেও আমার ফরওয়ার্ডিং নিয়ে মাননীয় উপজাতি কল্যাণ মন্ত্রী সহ কৃষি দপ্তরের কর্মকর্তাদের নিকট বহু দরখাস্ত করেছে বলে আমাকে জানিয়েছেন। বিষয়টি কেউ কোনো গুরুত্ব দিচ্ছে না, তাই মাননীয় মুখ্যমন্ত্রী এবং কৃষিমন্ত্রীর নিকট আমার অনুরোধ হলো বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করার জন্য। স্যার, বাইজারবালি পুলিশ আউটপোস্টকে ফুল প্লেজেড পুলিশ স্টেশন ঘোষণা প্রায় 5 মাসের অধিক সময় পেরিয়ে গেছে। একসঙ্গে আরও কয়েকটি যে আউটপোস্টগুলিকে ফুল প্লেজেড পুলিশ স্টেশন ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হয়ে গেছে। সম্প্রতি মাননীয় মুখ্যমন্ত্রী রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রে পরিদর্শনে গেলে আমার অনুরোধে তিনি বাইজালবাড়ি আউটপোস্টে যান এবং সমস্যার কথা শুনেন। শুধু একটি এনওসির জন্য এই আউটপোস্টটি ফুল প্লেজেড পুলিশ স্টেশন উদ্বোধন করা যাচ্ছে না। আমি স্বাস্থ্য দপ্তরের ডাইরেক্টর থেকে পুলিশের ডিজি, এসপি এবং মাননীয় মুখ্যমন্ত্রী বিষয়টিকে সমাধানের জন্য অনুরোধ করে চিঠি লিখেছি। চিঠির কপি আমারই এখানে আছে। চিঠি আমি কপিগুলি নিয়ে আছি এখানে, এগুলি অনেক কপি নিয়ে আছি স্যার, এখানে আমার কাছে কপিগুলি আছে। তাই আমার অনুরোধ হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট বিষয়টি গুরুত্ব সহকারে দেখেন এবং অবিলম্বে এনওসি দিয়ে এগুলি ব্যবস্থা করার জন্য। স্যার, আমার বক্তব্য আপনার কথা মতো শেষ করতেছি। মাননীয় বিরোধী দলনেতা শ্রী অনিমেষ দেবরা মহাশয়ের এক প্রশ্নের জবাবে 9/1/2024 তারিখে উত্তর দেওয়া হয়েছে। তাতে দেখা গেছে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে প্রচুর টাকা পড়ে রয়েছে। আমি কপিতে নিয়ে আসছি। এখানে ট্রাইবাল ওয়েলফেয়ার প্রচুর টাকা পড়ে রয়েছে। 2022-23 সন অব্যয়িত অর্থ রয়েছে এই পর্যন্ত 3,316 কোটি টাকা অব্যয়িত। এটা অব্যয়িত। অথচ আমি কয়েকটি প্রজেক্ট পাঠিয়েছি বিধানসভার, আমার বিধানসভা কেন্দ্রের উন্নয়নের জন্য, কিন্তু আজও অনুমোদন পেয়েছে বলে আমি জানি না। তেমনি কিছু গরিব অংশের চিকিৎসার জন্য মাননীয় ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টারকে দরখাস্ত চিঠি দিয়েছিলাম, কিন্তু আজও কেউ টাকা পেয়েছে বলে আমি শুনিনি। এই ব্যাপারে আমি ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট মন্ত্রী অফিসে খবর নিয়ে জানতে পারলাম রাংতরই। অথচ অব্যয়িত অর্থের পরিমাণ বিধানসভার দেওয়ার তথ্য অনুসারে 3,316 কোটি টাকা রয়েছে। তাহলে কোথায় রাংতরই? বিষয়টি মাননীয় মন্ত্রী মহোদয়কে গুরুত্ব সহকারে বিবেচনার জন্য আমার অনুরোধ রইল। পরিশেষে মাননীয় ডেপুটি স্পিকার স্যার, আমাদের বিরোধী দলনেতা যে বক্তব্য রেখেছেন রাজ্যপালের উপর, আমি একে পূর্ণ সমর্থন করি এবং আমাদের সমস্ত বিরোধী দল যে মাননীয় রাজ্যপালের বক্তব্যের উপর যে সংশোধনী এনেছেন তা সংযোজন করে আবার ছাপানোর জন্য অনুরোধ রেখে আমার বক্তব্য শেষ করছি। যতন খুলুম বাইকে হামবাই।